এই মানব রচিত আইনগুলো মানুষকে শান্তি দেওয়ার জন্য বানায় নাই, মানুষকে কষ্ট দেওয়ার জন্য এরা বানাইছে। আচ্ছা, আরেকটা কারগুজারি বলি, যারা জেলখানায় গেছে বা মামলা খাটছে এরা জানে 10 মাস 12 মাস চলে গেছে, 26 দিন রিমান্ডে থাকছি, এরপরে 10 মাস 12 মাস কারাগারে ছিলাম। এত নির্যাতন এত কষ্টের পরে হঠাৎ করে একদিন কারাগারে ইয়াতে আদালতে জিজ্ঞেস করে আসা পিপি সরকারি, হুজুর এত এত ধারা অনুযায়ী আপনার নামে এই ধারায় মামলা হয়েছে, আপনি বলেন আপনি কি দোষী না নির্দোষ? তখন কোন কেমন চলে 10 মাস 12 মাস, আমি তো 10 মাস 12 মাস, এমন লোক আছে 7 বছর 8 বছর 10 বছর চলে গেছে, বিচার হয় নাই, চার্জশিটও দেয় নাই, দোষী না নির্দোষ এইটাই জানে না, ফেলায় রাখছে। এই আইন, এই হলো মানব রচিত ভুয়া আইন। 10 মাস পরে যখন জিজ্ঞেস করছে, এই হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ, আমি কত কোন ক্ষেপে মানে পড়ে দাঁড়ায় রয়েছি, হুজুর বলেন না কেন দোষী না নির্দোষ? আমি জিজ্ঞেস করছি, আমি যদি কই দোষী তাহলে কি হইব? তাহলে এখনই রায় হয়ে যাবে। কারাগার থেকে প্রায় 31-32 মাস পর বের হব, কতবার যে মামলা জামিন বাতিল হয়েছে এর কোনো হিসাব নাই। জজ কোর্টের মামলার জামিন হাইকোর্টে বাতিল, হাইকোর্টের বাতিল জামিন সুপ্রিম কোর্টে বাতিল, হাইরে একের পরে। আমার আম্মা যখন শেষ জামিন বাতিল হয়েছে বেহুশ হয়ে গেছে, বেচারি 3 ঘন্টার মতো মাথায় পানি ঢালছে, এরপরে হুশ আসছে। এরপরে আবার আল্লাহ কি কুদরত, একসাথে জজ কোর্টে 4টা মামলা জামিন হয়ে গেছে, শেষ আমার জামিন। আমাকে গিয়া কারারক্ষী বলতেছে, হুজুর আপনার কাগজ জামিনের গেটে চলে আসছে, আপনি কাপড় চোপড় গুছাইয়া ফেলেন, আপনারা নিয়ে যাবেন। এটা আপনাদের কাছে কথাটা কত জানি সহজ, বুঝাইফা আসেনি? যারা ভিতরে থাকছে মানে প্রায় 30-31 মাস বা 3 বছরের মতো, এরা বুঝে যখন এই ডাকটা পড়ে, হায় রে তাকায় থাকে ওই রুমটাই, যে রুমটাই সবসময় তালা দিয়ে রাখে, কখন আমার কাগজটা আসবে। কারো কাগজ আসলেই বুকটার মধ্যে একটা সেট মেরে ওঠে, কারো জামিনের কাগজ আসলে বুকের মধ্যে একটা হায় আমার দাদা না জানি আইলো, মাইক দিয়া ডাকে, অমুক অমুকের ছেলে অমুক আপনার মামলার জামিন হয়েছে চলে আসুন। মানে এটা যে কি একটা মুহূর্ত। গেটে চলে গেছি, ব্যাগ সেট গুছায় নিয়ে গেছি, এই মুহূর্তে যায়া শুনি কি সর্বনাশা আইন কানুন রে ভাই। জামিন হয়েছে, আদালত জামিন দিছে, কাগজ গেটে আসছে, এরপরেও 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। মানে জামিন হয়েছে, আদালত জামিন দিছে, এই জামিনের কাগজ গেটেও আসছে, কিন্তু এই কাগজ দেওয়া হবে না। গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, সিটিটিসি, এটিইউ, এরপরে আরো যত সংস্থা আছে ডিবি, এসবি, সবগুলোর ক্লিয়ারেন্স লাগবে। এখন আমার গেটে নিয়ে বসাইছে, বলতেছে হুজুর আপনার 4টার ক্লিয়ারেন্স হয়ে গেছে সংস্থা, আরো 3টা বাকি। চিন্তা করছেন এদের যে পরিমাণে আইন কানুন। আমার মাঝে মাঝে মনে হয় এই মানব রচিত আইনগুলো তৈরি হয়েছে মানুষকে খালি কষ্ট দেওয়ার জন্য। এই মানব রচিত আইনগুলো মানুষকে শান্তি দেওয়ার জন্য বানায় নাই, মানুষকে কষ্ট দেওয়ার জন্য এরা বানাইছে। আচ্ছা, আরেকটা কারগুজারি বলি, যারা জেলখানায় গেছে বা মামলা খাটছে এরা জানে 10 মাস 12 মাস চলে গেছে, 26 দিন রিমান্ডে থাকছি, এরপরে 10 মাস 12 মাস কারাগারে ছিলাম। এত নির্যাতন এত কষ্টের পরে হঠাৎ করে একদিন কারাগারে ইয়াতে আদালতে জিজ্ঞেস করে আসা পিপি সরকারি, হুজুর এত এত ধারা অনুযায়ী আপনার নামে এই ধারায় মামলা হয়েছে, আপনি বলেন আপনি কি দোষী না নির্দোষ? তখন কোন কেমন চলে 10 মাস 12 মাস, আমি তো 10 মাস 12 মাস, এমন লোক আছে 7 বছর 8 বছর 10 বছর চলে গেছে, বিচার হয় নাই, চার্জশিটও দেয় নাই, দোষী না নির্দোষ এইটাই জানে না, ফেলায় রাখছে। এই আইন, এই হলো মানব রচিত ভুয়া আইন। 10 মাস পরে যখন জিজ্ঞেস করছে, এই হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ, আমি কত কোন ক্ষেপে মানে পড়ে দাঁড়ায় রয়েছি, হুজুর বলেন না কেন দোষী না নির্দোষ? আমি জিজ্ঞেস করছি, আমি যদি কই দোষী তাহলে কি হইব? তাহলে এখনই রায় হয়ে যাবে।
আমার রাগে মনটা চাইছেন আমি দোষী এটাই কই, কারণ আমার বয়ান টয়ান সব তো জানি, কি কি আলোচনা করছি, কি করছি, কি লিখছে, সব ভুয়া। এরপরেও 10 মাস পরে আমাকে বলেন তাইলে আমার রিমান্ডের জিন্দেগি ফেরায় দাও তুমি। আমাকে রিমান্ডে যে কষ্ট দিছ এখন তুমি করে ধরে সাইজ করি। যারা এখন জিজ্ঞেস করতে আছে 10 মাস পরে আপনি দোষী না নির্দোষ, কোনটা চাই না যে হ্যাঁ করে, এখন যেহেতু আমি যদি নির্দোষ হই, প্রমাণিত হই, তাহলে আমার দিনগুলো তোদের থাকতে হবে, আমার রিমান্ডের সময়গুলো তোদেরকে এখন পিডামো আমরা দেব। কি আশ্চর্য বিষয়! মানে আইনের তো একটা জাত আছে, মানব রচিত আইনের। আপনাদেরকে আরেকটা কারগুজারি বলি, মানব রচিত আইনের একটা হিস্ট্রি বলি, হিস্ট্রি। মানি লন্ডারিং আইন নামে একটা আইন শুনছিলেন? মানি লন্ডারিং, বিদেশে টাকা পাচার করা। হ্যাঁ, বিদেশে টাকা পাচার করলে মামলা হয়ে যেত এবং মামলায় মানুষকে ধরেও নিত। কিন্তু হাসিনার যখন রিজার্ভে টান পড়ছিল, রিজার্ভে টান পড়ছিল, রিজার্ভ বুঝেন তো, কেন্দ্রীয় ব্যাংকে যে টাকাটা জমা থাকে কেন্দ্রীয় ব্যাংকে, রিজার্ভ, এই রিজার্ভে যখন টান পড়ছে তখন তারা বলে দিছে, মিডিয়ার মধ্যে আসছে যে যারা বিদেশে টাকা আছে তারা যদি নিয়ে আসে তাহলে তা করে প্রাণাদুনা দেওয়া হইব। মানে পাচার করার টাকা ফেরত আনলে কি করবো? প্রাণাদুনা। আরো 2% কি দিব? বেশি 100 টাকা আরো 2 টাকা বাড়াইয়া দিব। তাহলে আমার এখন কয়েকদিন আগে তারা কি কইছে, কেউ যদি বিদেশে টাকা পাচার করে তারা কি দিব? দেন তারা দিবে। এখন কি টাকা ফেরত আনলে আরো তাহলে যারা টাকা নিছে, মনে করেন 1 কোটি টাকা নিছে, ওই 1 কোটি টাকা বাংলাদেশ আইনে 1,20,00,000 লইয়া আবার 1,20,00,000 দিবে। এই হইল মানব রচিত আইন। মানে আমার আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণটা কি জানেন? বুঝানো যে এই যে আইনগুলো, যেগুলোর একেবারে কোরআনের চাইতে বড় মনে করতেছেন আপনারা, নম করতেছে, এগুলোর অবস্থাটা কি এটা বুঝানো। এই জমিন কার? আমাকে বলেন বাবারা, জমিন কার? শাসন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। জমিন আল্লাহর, হুকুমও চলবে আল্লাহ। এই তন্ত্র মন্ত্রের হুকুম দিয়া যতদিন পরিচালিত হবেন, জীবনে জিন্দেগিতে খালি কষ্ট আর কষ্টই পাবে। তো ক্লিয়ারেন্স আসছে, 3টা আসে নাই। আমাকে বলতেছে হুজুর যদি 3টা না আসে তাহলে আপনারা আবার ভিতরে পাঠিয়ে দিন। কোথায়? আমার মনটা একবারে খান হয়ে গেল। কই কি আমার মা হাইকোর্টে যখন জামিন বাতিল হইছে তখনই বেহুশ হয়ে গেছে গা, 3 ঘন্টা পানি ঢেলে হুশ করতে হয়েছে। এই মহিলা এখন যদি শুনে এই যে একটু মানে আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনাদের যে মেইন রোডটা আছে না, ওই যেখান থেকে গাড়ি দিয়ে আমরা আসলাম, ওই বিশ্ব রোড পর্যন্ত এখান থেকে দূর হলো আমরা যেখানে থাকি, আর এটা হলো মেইন গেট। এত দূর আমার ব্যাগ সহ কাপড় চোপড় সহ নিয়ে আসছে, এখন কয় ক্লিয়ারেন্স না আসলে আবার ভিতরে দিয়ে দেবে। এমনকি ভিতরে তো দিবে। আমরা অনেককে দেখছি, আমাদের সাথীরা যারা আমাদের সাথে থাকতো ভিতরে, এদের অনেককে দেখছি একবার ক্লিয়ারেন্সের জন্য আটকে গেলে 1-2 বছর চলে যায়, জামিন হয় না। হাই সামনেই, গেটের সামনেই আমার ভাই, আমার মামা, আমার চাচা এরা দাঁড়ায় আছে, আমার মা অপেক্ষা করতেছে এই মুহূর্তে এই গেটের সামনে। যে এখান থেকে মনে করেন ওই যে ওখানে, এই আপনাদের ওই যে খাম্বাটা বা ওই মাথায়, আমরা এখানে এতটুক দূরত্বে, এখান থেকে ব্যাগ টেক সহ আবার ভিতরে দিয়ে দিলে আমার মা যদি এই খবর শুনে তার পরিস্থিতি কি হবে? এই চিন্তায় পেরেশানি আমার মাথা ঘুরতেছে। আমার কি করব এখন, কি সিদ্ধান্ত নিব? আল্লাহ, সব দরজাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, একমাত্র একটা দরজা তো খোলা আছে। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ার জন্য জিজ্ঞেস করলাম, ভাই মানে আমার একটাই পেরেশানি, আমরা যারা ভিতরে থাকতে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অভ্যস্ত হয়ে যায়, তাদের জন্য ধৈর্য ধারণ করা কঠিন থাকে না, সহজই থাকে, সহ্য করা যায়। কিন্তু আমার পেরেশানি একটাই, আমার মারে নিয়ে। আমি বললাম যে ভাই নামাজের জায়গাটা একটু দেখাই দিন। নামাজের জায়গায় নিয়ে গেছে, আমি নামাজের জায়গায় দাঁড়াইলাম, নামাজটা পড়লাম, আল্লাহর কাছে হাত তুললাম। ওই সিচুয়েশনটা এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি। মানে আমার এমন কান্না আসতেছে, হেঁচকি দিয়া কান্না। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই। মালিক, আপনার ওখান থেকে যদি ফায়সালা হয়ে যায়, পৃথিবীর কোন হাসিনার ক্ষমতা নাই আমার আটকে রাখে। ও মালিক, যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে, আজকে রাতের খাবার
জেলখানায় না থাকে, পৃথিবীর কেউ নাই, আটকায় দেয়। ও মালিক, আমি যেন সালাম ফিরাইলেই, দোয়া শেষ করলেই শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। এভাবেই বলছিলাম, চোখ দিয়া গড়ায় পানি পড়তেছে, মানে তখনকার সিচুয়েশন বুঝাইতে পারবো না। সালাম ফিরে একালি এদিকে ফিরছি, কারারক্ষী কয় হুজুর ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন তাড়াতাড়ি। সালামটা ফিরে একালি, একটা নামা একালি এদিকে একেবারে কোট কোট করলাম, একটুও বাড়ায় বলি নাই।